KTV Originals। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই এসএনইউ, কো পাওয়ার্ড বাই ক্যাম্পা এনার্জি অ্যান্ড কো স্পন্সার্ড বাই জ্যাক অলিভ অয়েল। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আমরা গতকাল জয়জ্যোতি আলোচনা করেছিলাম ভারতীয় অস্ট্রেলিয়া সফরের জন্য যে টিম সিলেকশন করা হয়েছে তা নিয়ে আমরা বিভিন্ন বক্তব্য, গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের তুলে ধরেছিলাম। আর এই টিম সিলেকশনের 24 ঘন্টা কেটে গিয়েছে। তবে গতকাল থেকেই আসমুদ্র হিমাচল একটাই প্রশ্ন, রোহিত শর্মাকে কেন ওয়ানডে সিরিজে ক্যাপ্টেন্সি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই ক্রিকেট মহলে অনেকেই বলছেন, অনেক ক্রিকেটাররাই বলছেন যে রোহিত শর্মা যিনি আইসিসি ট্রফি এনে দিয়েছিলেন সেই রোহিত শর্মাকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরের জন্য টিম সিলেকশন করা হলো। যদিও তিনি দলে রয়েছেন তবে অধিনায়কত্বের তাজ তার মাথায় আর রইল না। জয়জ্যোতি, আসবো তোমার কাছে। 24 ঘন্টা কেটে গিয়েছে, এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেট মহল শুধু নয়, সাধারণ মানুষের মধ্যে এই একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে। যদিও গতকাল বলা হচ্ছিল যে মিশন 2027 অর্থাৎ 2027-এর ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট মহল কি বলছে? দেখো ভাস্বতী, রোহিত শর্মা এই মুহূর্তে ট্রেন্ডিং এবং গতকাল থেকে তুমি যদি দেখো সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই নাম রোহিত শর্মা। বিরাট কোহলি নিয়েও খুব বেশি আলোচনা হচ্ছে না, রবীন্দ্র জাদেজা তিনি ওডিআই টিম থেকে বাদ পড়ছেন তাকে নিয়েও যে বিরাট কিছু আলোচনা হচ্ছে তা কিন্তু নয়। হ্যাঁ, অবশ্যই কিছু প্রশ্ন উঠছে যে কেন রবীন্দ্র জাদেজাকে বাদ দেওয়া হলো, তবে ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ানোর পেছনে কে এবং কেনই বা তাকে সরে যেতে হলো। এত ভালো পারফরমেন্সের পর আইসিসি টুর্নামেন্টে দুর্ধর্ষ পারফরমেন্স ক্যাপ্টেন রোহিত শর্মার। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে কয়েক মাস আগেও যেখানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে ভারত চ্যাম্পিয়ন হলো এবং রোহিত শর্মা ফাইনালে একটা ভাইটাল নক খেললেন, তারপরেও এরকম রুথলেস একটা সিদ্ধান্ত বিসিসিআই নেবে এটা জাস্ট ভাবাই যায়নি। এবং আজকে আমি কথা বলছিলাম, বেশ কিছু জায়গায় দু ধরনের মতামত কিন্তু উঠে আসছে। মুম্বাইতে কথা বলে যেটা জানা যাচ্ছে রোহিতের ঘনিষ্ঠ মহল থেকে, যে রোহিত একদম দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে তিনি ক্যাপ্টেন্সিটা করবেন এবং ক্যাপ্টেন্সি করবেন, একই সঙ্গে 2027 ওয়ার্ল্ড কাপ খেলে তিনি সাইন অফ করবেন। এবার বিষয় হচ্ছে যে রোহিত তার ঘনিষ্ঠ মহলে হয়তো এটা বলেছেন বা তিনি জানিয়েছেন, কিন্তু রোহিতের মতামতকে তো এখন আর গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং বিসিসিআই বুঝিয়ে দিচ্ছে যে সবাই সব রকমভাবে যে যেটা মনে করছে সেটা মনে করলেই সেটা যে হবে সেটা কিন্তু নয়। আর এটার পেছনে আমি গতকালও বলেছি, আজকেও বলছি যে কোচ যদি না বলে তাহলে সিলেক্টরের সেই ক্ষমতা নেই গিয়ে ওখানে বলার প্রেস কনফারেন্সে যে পরিকল্পনা করতেও কোচের অসুবিধা হচ্ছে যদি মাল্টি ফরম্যাটে বিভিন্ন ভিন্ন ক্যাপ্টেন থাকে। তাই এটা বোঝাই যাচ্ছে কে চাইছেন রোহিত শর্মা না হয়ে শুভমান গিল হোক। তাই রোহিত শর্মা চাইছিলেন, মনে প্রাণে চাইছিলেন ক্যাপ্টেন থাকুক, কিন্তু ওটাই বলবো যে রোহিত এবং রোহিতের ঘনিষ্ঠ মহল চাইলেই হবে না। এই সময়ের বিসিসিআই একদম রুথলেস বিসিসিআই এবং ক্রিকেট অস্ট্রেলিয়া যেরকম করে আর কি, তুমি যতই ভালো পারফরমেন্স দাও, মাইকেল ক্লার্ককেও সরে যেতে হয়েছিল ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর অস্ট্রেলিয়া। তাই এটাই বলবো যে এখনকার সিস্টেমটাই কিন্তু এরকম। আর অপরদিকে আরও কিছু কিছু মতামত যেগুলো উঠে এসছে, তারা কিন্তু এই যে সিলেকশনটা হয়েছে রোহিত শর্মাকে সরিয়ে যে শুভমান গিলকে নেওয়া হয়েছে, তারা কিন্তু সমর্থন করছেন এই বিষয়টাকে। তার মধ্যে অবশ্যই রয়েছেন সুনীল মনোহর গাভাস্কার, তিনি বলছেন যে সঠিক সিদ্ধান্ত, আমি একদম সমর্থন করি এই সিলেকশনটাকে, কারণ 2027-এ ওয়ার্ল্ড কাপ, তার আগে খুব বেশি ওডিআই কিন্তু নেই, তাই টিমটাকে সেটেল করতেও তো টাইম লাগবে এবং নতুন অধিনায়ক এসে ফট করে তো টিমটাকে চালনা করতে পারবেন না। তাই যদি এখন থেকেই সিস্টেমটা শুরু হয়ে যায়, শুভমান গিলের ক্যাপ্টেন্সিতে যদি ভারত ভালো পারফর্ম করে, তাহলে 2027-এ যখন ওয়ার্ল্ড কাপে তারা খেলবে দক্ষিণ আফ্রিকার মাটিতে, তখন একদম ওয়েল সেটেল টিম হয়ে তারা যাবে। তাই এক পক্ষ অবশ্যই বলছে যে যেটা হয়েছে হয়তো আপাত দৃষ্টিতে
খারাপ লাগছে যে রোহিত শর্মা এরকম পারফরমেন্সের পরেও, ক্যাপ্টেন্সিতে এত ভালো পারফরমেন্সের পরেও তাকে সরে যেতে হচ্ছে। কিন্তু ফিউচার দেখতে গেলে হয়তো এটা সঠিক সিদ্ধান্ত, এমনটা মনে করছেন বেশ কিছু ক্রিকেটার এবং ক্রিকেট কিংবদন্তি, যার মধ্যে সুনীল মনোহর গাভাস্কারও রয়েছেন। এবং অস্ট্রেলিয়াতে ওডিআই সিরিজ হলে মানে কিছু না কিছু একটা হয়। 2008 সালেও আমরা দেখেছি সৌরভ গঙ্গোপাধ্যায় রাহুল দ্রাবিড়কে সরে যেতে হয়েছিল, এবং তখনও মহেন্দ্র সিং ধোনি একটা রুথলেস ডিসিশন নিয়েছিলেন, এবং সেই সময়ের দুজন সিলেক্টরের সঙ্গেও কথা হয়েছিল আমাদের পরবর্তীকালে। তারাও কিন্তু মানে তখন যেটা বলেছিলেন, তখনও কিন্তু তারা সৌরভের পক্ষে ছিলেন যে সৌরভে এই টিমে থাকুক। তবে ওই যে ক্যাপ্টেনের ভিশনটা সাংঘাতিক, এখন সেটা কোচ হয়ে গেছে, এখন এই 2025-এ দাঁড়িয়ে সেটা কোচ গম্ভীর হয়ে গেছে। সেই সময় ক্যাপ্টেন ধোনি ছিলেন, তখনও মহেন্দ্র সিং ধোনি এই দুজনকে চাননি, এবং তারপর আমরা দেখি কমনওয়েলথ ব্যাংক সিরিজ জিতেছে ভারত, এবং বাকিটা হিস্ট্রি। 2011 বিশ্বকাপও ভারতে জেতে। তবে আমার এটা ব্যক্তিগত মতামত, ওই টিমে সৌরভ থাকলেও কমনওয়েলথ ব্যাংক সিরিজটা ভারত জিততে পারতো। তো যাই হোক, এরকম পরিবর্তন হয়, এবং অস্ট্রেলিয়া সিরিজেই কিছু না কিছু একটা হয়। এটা মানে 2008-এও দেখলাম, 2025-এও দেখলাম। তবে মজার বিষয় হচ্ছে রোহিত বিরাট তো টিমে রয়েছেন, এবার রোহিত বিরাট যদি রান পান তাহলে গম্ভীর কি করবেন? সেক্ষেত্রে কিন্তু কিছু করার থাকবে না, তাদেরকে খেলাতেই হবে। এবং তারপরেও যদি এর পরবর্তীতে আমরা যদি দেখি যখন ওডিআই সিরিজ হবে তখন যদি না হয়, মানে না নেওয়া হয় এই দুজনকে, তাহলে খুব সেটা কিন্তু মানে ঝড় উঠবে সেটা নিয়ে, যে রোহিত বিরাট কেন নেই, এখন কেন নেই। তাই সেই ঝড়টা যাতে না ওঠে সেই দিকটাও দেখতে হবে। তবে রোহিত শর্মা, বিরাট কোহলি এই মুহূর্তে কিন্তু একদম বক্সিং গ্লাভস নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়াতে, এবং তারা নিজেদের সেরাটা দেবে একদম বলা বাহুল্য। তবে ওই যে পরবর্তী সাপ্লাই লাইনটাও কিন্তু তৈরি করে রাখছে। গতকাল যারা প্রেস কনফারেন্স দেখেছেন অজিত আগারকারের, তারা নিশ্চয়ই এটা অবজার্ভ করেছেন যে অভিষেক শর্মাকে এর পরের ওয়ানডেতে সুযোগ দেওয়া হবে, ওয়ানডে সিরিজে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে তাহলে কি এটাই বিদায় সংবর্ধনা হচ্ছে রোহিত বিরাটের? এটা কি উস্কে দিলেন? মানে তিলক বর্মা অভিষেক শর্মা সম্পর্কে এটা কিন্তু কালকে বলেছেন অজিত আগারকার। পরবর্তী ওডিআই সিরিজ যখন হবে তখন এই দুজনকে হয়তো আপনারা দেখতে পাবেন। তাই মানে শূন্যস্থান পূরণ করার জন্য এখনই কি লোক তৈরি রাখছেন গৌতম গম্ভীরের নির্দেশে? তো সেটা কি হয় পরে সেটা বোঝা যাবে। তবে রোহিত শর্মা, বিরাট কোহলি কিন্তু নিজেদের সেরাটা দেবেন অস্ট্রেলিয়াতে, এটা বলা বাহুল্য। একদমই, অর্থাৎ এই মুহূর্তে রোকো জুটি কিন্তু যথেষ্টই ট্রেন্ডিং এবং তাদেরকে নিয়ে বিস্তর আলোচনা চলছে। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। টিম সিলেকশন অস্ট্রেলিয়ার সফরের জন্য তা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তবে এই মুহূর্তে যে বিষয়ে আমরা আলোচনা করব, আমরা দেখলাম যে প্রতিটি রবিবারই ভারত পাক মহারণ। গতকালও আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম, এবং ভারত পাকিস্তান মুখোমুখি মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে জয় ভারতের, 88 রানে জয় ভারতের, এই নিয়ে আলোচনা করব জয়জ্যোতি। সেক্ষেত্রে আজকের যে ম্যাচ, আমরা প্রথমে যখন ম্যাচ দেখছিলাম তখন কোথাও গিয়ে মনে হচ্ছিল পাকিস্তান ব্যাটারদের দেখে ভারত হয়তো এই ম্যাচটা হেরে যেতে পারে। তবে ভারতের যে পারফরমেন্স আজকের এই ম্যাচে কিভাবে ব্যাখ্যা করবে? দেখো, ভারতের পারফরমেন্স দুর্দান্ত, এবং ওই যে তুমি যেটা বললে যে প্রতিটি রবিবার ভারত পাকিস্তান মহারণ হচ্ছে, এবং প্রতিটা ম্যাচ ভারত জিতছে 14, 21, 28, 5, কোথাও যেন এক বিন্দুতে মিলিত হয়েছে। আজকে ভারতীয় মহিলা ক্রিকেটারদের তরফ থেকে সিঁদুর অপারেশন, এবং সেটা প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে 88 রানে পরাজিত করলো। এবং ভারত যখন ব্যাটিং করছিল সেই সময় মনে হচ্ছিল আজকের ম্যাচটা কোথাও হেরে যাবে না তো ভারতীয় দল। তবে ওই যে 247 করার পরেও দুর্দান্ত লড়াই ভারতীয় বোলারদের তরফ থেকে, এবং ভারতীয় ব্যাটারদের মধ্যে বলবো যে আজকে হার্লিন দেওয়াল 42-40 ঘরে রান করেন, এবং একই সঙ্গে অন্যান্য ব্যাটাররা শুরুটা করছিলেন কিন্তু সেটা ক্যাপিটালাইজ করতে পারছিলেন না। আর রিচা ঘোষ, বাংলা রিচা ঘোষ 175 স্ট্রাইক রেটে একটা দুর্দান্ত নক খেলেন। তিনি ভালো ব্যাটিং করার সৌজন্যে 247 পর্যন্ত পৌঁছায় ভারতীয় দল, এবং তারপর যে কাজটা করতে হবে সেই কাজটা করেন অন্যান্য ভারতীয় বোলাররা। তার মধ্যে ক্রান্তি রয়েছেন, ক্রান্তি 3টি উইকেট নিয়েছেন, এবং একই সঙ্গে দীপ্তি শর্মা 3টি উইকেট নিয়েছেন। সব মিলিয়ে এটাই বলবো যে সূর্যকুমার যাদবরা যেখানে শেষ করেছিলেন সেখান থেকে আবার শুরু করে শেষ করলেন হারমানপ্রীত কৌররা। তাই আজকের রাতটাও কিন্তু দিওয়ালি মানানোর রাত, এবং
পাকিস্তানকে পরাজিত করে ভারত কিন্তু এই মুহূর্তে একদম আনন্দের উন্মাদনায় মেতে উঠেছে এবং ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরও ম্যাচ শুরুর আগে বলছিলেন যে কোনোভাবেই এই ম্যাচকে হালকাভাবে নেব না আমরা, কারণ এর আগে তুমি যদি দেখো প্রত্যেকটা ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তাই অনেকেই বলছিল রাইভালরি নয়, গতকাল সাব্বা করিমও বলছিলেন। তবে ভারত পাকিস্তান ম্যাচে একটা মনস্তাত্ত্বিক লড়াই চলে এবং এই মুহূর্তে রাজনৈতিক যে আবহ তাতে তো আরোই স্নায়ুর লড়াইটা চলে এবং সেই লড়াইটায় কিন্তু হরমনপ্রীত কৌররা দুর্দান্তভাবে উত্তীর্ণ এবং ভারত এই জন্য চ্যাম্পিয়ন। আর আজকে টোটাল এফোর্ট দিয়ে আমি এইটুকুই বলবো যে ভারতীয় ব্যাটাররা হয়তো সেইভাবে মেরে ধরতে পারেনি, তবে তাদের এই যে বড় রান না করাটা 247-এ আটকে যাওয়াটা সেটা কিন্তু পুষিয়ে দিয়েছেন ভারতীয় বোলাররা। বিশেষ করে নাম নেব অবশ্যই ক্রান্তি, যেভাবে তিনি ইকোনমিক্যাল থেকেছেন এবং একই সঙ্গে দীপ্তি শর্মা ভালো বোলিং করেছেন, স্নেহা রানা ভালো বোলিং করেছেন। টোটাল পারফরমেন্সের জন্য ভারতের এই জয় এবং 88 রানে এই যে পাকিস্তান পরাজিত, এটাই কিন্তু বলে দিচ্ছে যে সত্যি এই মুহূর্তে মহিলা ক্রিকেটে অ্যাটলিস্ট ভারত পাকিস্তানের মধ্যে কোনো রাইভালরি নেই, যেটা সূর্যকুমার যাদব এশিয়া কাপ চলাকালীন বলছিলেন যে কোনো রাইভালরি নেই। ভারতীয় মহিলা ক্রিকেটে সত্যিই কোনো রাইভালরি নেই একদমই। এবং সূর্যকুমার যাদব তুমি যেমনটা বললে, গতকালও তিনি বলেছেন যে এই ম্যাচটা কিন্তু ভারত জিতবেই এবং অবশ্যই যে সামনে দিওয়ালি এবং দিওয়ালির আগে যেন আজকের রাতটা আরও একটা দিওয়ালির রাত। এই বিষয় নিয়ে কথা বলছিলাম, রাজনৈতিক দ্বন্দ্বের কথা তুমি বললে, কারণ ভারত পাকিস্তান এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেক্ষেত্রে সৌজন্যের ছবি উধাও। এশিয়া কাপেও আমরা দেখেছিলাম যে দুই অধিনায়কের মধ্যে কোনো সৌজন্যতা বিনিময় বা হ্যান্ডশেক বিতর্ক জানিয়ে নানান কথা হয়েছে। সেই এশিয়া কাপের আজ কিন্তু আজকেও দেখা গেল, কারণ পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। কিভাবে দেখছো এই বিষয়টাকে? দেখো, এটা তো হওয়ারই ছিল, এটা এর আগেও আমরা স্টেডিয়াম বুলেটিনে বলেছিলাম যে এই দৃশ্য আপনারা যেটা এশিয়া কাপে দেখেছেন এই দৃশ্যই 5ই অক্টোবর আপনারা দেখবেন এবং সেটাই হয়েছে। পাকিস্তান ক্যাপ্টেনের সঙ্গে করমর্দন করেননি ভারতীয় ক্যাপ্টেন এবং এটাই স্বাভাবিক, ফটোশ্যুটও হয়নি কোনো। এবং এই দৃশ্যটা কিন্তু আবারও দেখা যাবে টি-20 ওয়ার্ল্ড কাপের সময়, যখন ফেব্রুয়ারি মার্চ মাসে 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপ হবে। এই দৃশ্যটাই থাকবে, করমর্দন করবেন না দুই দলের অধিনায়ক এবং ফটোশ্যুটও করবে না। তবে আমি চাইবো যে আরও একবার যেন ফলাফলটা একই থাকে, 14, 21, 28, 5-এর সঙ্গে যে আরও যেটা ম্যাচ হবে, আরও একটা যে ম্যাচ হবে ভারত পাকিস্তান 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপে, সেটারও যেন রেজাল্ট এক হয় এবং এই কয়েকটা তারিখ যেন এক বিন্দুতে মিলিত হয়। একদমই। এবং এই বিতর্কটা চলছে, আগামী ম্যাচগুলোও কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। তবে অবশ্যই আলোচনা আরও থাকছে। সময় হয়েছে এখন আরও একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। রোহিত বিরাটকে নিয়ে তো কথা হচ্ছে, তবে টেস্ট অধিনায়কের পর এবার নতুন করে ওয়ানডে সিরিজের অধিনায়কত্বের টাচ এবার শুভমান গিলের হাতে। নতুন করে অধ্যায় শুভমান গিলের। তিনি কি বলছেন জয়জ্যোতি জানতে চাইব। নতুন একটা দায়িত্ব, যদিও তিনি বলছেন যে 2027-এ দেশকে একেবারে চ্যাম্পিয়ন হওয়া সেটাই তিনি দেখতে চান, এই ম্যাচটা জেতাতে চান এবং অত্যন্ত গর্বের বিষয়টা তার কাছে। অবশ্যই শুভমান গিল ভীষণ স্মার্ট ক্যাপ্টেন এবং আমরা দেখেছি যে ইংল্যান্ড সিরিজে কীভাবে ক্যাপ্টেন্সি করেছেন এবং শুধু ক্যাপ্টেন্সি করেননি, যখন কোনো ক্যাপ্টেনের ব্যাট কথা বলে তখন কিন্তু সেই ক্যাপ্টেন একটা কি বলবো একটা উদাহরণও পেশ করেন। ইমরান খানের কথা মনে পড়ছে, আজকে ইমরান খানের আজকে জন্মদিন, তাকে অবশ্যই অনেক জন্মদিনের শুভেচ্ছা। এই সময়টা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ইমরান খানের, তবে ইমরান খান এরকম উদাহরণ পেশ করতেন। 92 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোক, টাইগার সেই লাগানো টি শার্ট পরে টস করতে নামা হোক, তো আমি এখনই শুভমান গিলকে ইমরান খান বানিয়ে ফেলবো না, কিন্তু শুভমান গিলের মধ্যে সেই এক্স ফ্যাক্টরটা রয়েছে। যথেষ্ট যোগ্য একজন ক্যাপ্টেন এবং তিনি প্রতি ম্যাচে নিজেকে আরও উন্নত করছেন, আরও নিজেকে তৈরি করছেন। তুমি যদি দেখো ইংল্যান্ড সিরিজেও প্রথম টেস্টে তার ক্যাপ্টেন্সি কিন্তু আহামরি কিছু হয়নি, কিন্তু তুমি শেষ টেস্টে দেখো তার ক্যাপ্টেন্সি কিন্তু অনেক পরিণত মনে হয়েছে। তাই ওই সময়টা দিতে হবে। ওডিআই সিরিজের শুভমান গিলকে দিয়ে দিয়েছে পুরো অ্যাবসলিউট পাওয়ার এবং শুভমান গিলের এখন দায়িত্ব যে 2027 বিশ্বকাপে ভারত যাতে ভালো পারফর্ম করে এবং বিশ্বকাপটা যাতে জেতে, এবং তার আগে তুমি যদি দেখো 20টা ওয়ানডে খেলবে, 2027 বিশ্বকাপের আগে 20টা ওয়ানডে পাচ্ছে শুভমান গিল। তাই এই 20টা ওয়ানডের মধ্যেই কিন্তু টিম সাজাতে হবে, কোন কোন ক্রিকেটার তিনি নেবেন, কোন কোন ক্রিকেটার তিনি বাইরে রাখবেন, তাকে সাজাতে হবে। এবং শুভমান গিল অবশ্যই গর্বিত বোধ করছেন এবং ওডিআই ফরম্যাটে ভারতকে নেতৃত্ব দেওয়া অবশ্যই গর্বের বিষয়।
তবে গর্বের বিষয়ের সঙ্গে তাকে পারফরমেন্সও দিতে হবে ক্যাপ্টেন হিসেবে, ব্যাটার হিসেবে তো দিতেই হবে, একই সঙ্গে ক্যাপ্টেন হিসেবে নইলে কিন্তু সেই আওয়াজটা আবারও উঠবে যে রোহিত শর্মাই তো ঠিক ছিল, শুভমান গিলকে কেন করা হলো। তাই এটাই বলার যে শুভমান গিলের সামনে পরীক্ষা, অগ্নি পরীক্ষা, শুভমান গিলকে পারফর্ম করতে হবে এবং একই সঙ্গে শ্রেয়াস আইয়ার ভাইস ক্যাপ্টেন তাকেও পারফর্ম করতে হবে এবং এটা কনসোলেশন প্রাইজ অবশ্যই বিসিসিআইয়ের তরফ থেকে যে এত কিছু যে হলো বাকবিতণ্ডা, এত রকম মানে তাকে নিয়ে চর্চা, লাল বলার ক্রিকেট থেকে তার সাময়িক বিরতি, অবশেষে সাদা বলার ক্রিকেটে তিনি ফিরলেন এবং শুধু ফিরলেন না, সহ অধিনায়ক হিসেবে ফিরলেন। একদমই। এবং শ্রেয়াস আইয়ারকে নিয়ে গতকালও আমরা কথা বলছিলাম এবং তুমি যেমন বলে যে ইংল্যান্ড সফরে অধিনায়কত্বের সঙ্গে তার ব্যাট যেন কথা বলেছে। অবশ্যই আমরা আশাবাদী যে আগামী যে বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপে হয়তো ভারত জিতবে, তিনিও কিন্তু বলেছেন সেটাই। এবার আসে রবীন্দ্র জাদেজাকে নিয়ে, বিরাট কোহলিকে নিয়ে এবং রোহিত শর্মাকে নিয়ে তো বিস্তর চর্চা চলছে। রবীন্দ্র জাদেজা, তাকে তিনি গত বছরই টি-20 থেকে অবসর নিয়েছেন, তবে ওয়ানডে সিরিজে কেন তাকে রাখা হয়নি? সেক্ষেত্রে কি টিম কম্বিনেশনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? অবশ্যই এটা দেখো, টিম কম্বিনেশন ছাড়া আর কোনো তো কিছু আসছে না, কারণ রবীন্দ্র জাদেজা দুর্ধর্ষ ক্রিকেটার, আর রবীন্দ্র জাদেজাকে যখন বাদ দিয়ে টিম গড়া হচ্ছে এর থেকে কিন্তু পরিষ্কার যে কী কম্পিটিশন চলছে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটারদের মধ্যেই। যে রবীন্দ্র জাদেজা যিনি এই টেস্ট ম্যাচেও যেটা শেষ হলো আহমেদাবাদে, সেখানেও এত দুর্দান্ত পারফরমেন্স রবীন্দ্র জাদেজার, তারপরেও তাকে কিন্তু সরতে হচ্ছে ওডিআই টিম থেকে। যদিও সিলেক্টররা বলছেন এবং সিলেকশন কমিটির চেয়ারম্যান অজিত আগারকর বলছেন যে তিনি অবশ্যই স্কিম অফ থিংসে রয়েছেন, তবে অস্ট্রেলিয়ার মাঠে যেখানে উইকেটে পেসাররা বেশি সহায়তা পায় সেখানে বাড়তি স্পিনার নিয়ে যাওয়ার কোনো মানে নেই। যদিও অজিত আগারকর যিনি সিলেকশন কমিটির চেয়ারম্যান তিনি বলছেন স্কিম অফ থিংসে রয়েছেন রবীন্দ্র জাদেজা, কিন্তু স্কিম অফ থিংস কথাটাই পুরো আমার মনে হয় ডিপ্লোম্যাটিক, কারণ এবার রবীন্দ্র জাদেজাকে বের করে যারা ঢুকছেন দলে তারা যদি দুর্দান্ত পারফরমেন্স দিয়ে দেন, অক্ষর প্যাটেল যদি দুর্দান্ত পারফর্ম করেন, তাহলে কি করে অক্ষর প্যাটেলকে বাদ দিয়ে এরপরে রবীন্দ্র জাদেজাকে নেওয়া হবে? তাই ওই স্কিম অফ থিংসটা ভীষণ ডিপ্লোম্যাটিক যেটা বললাম, এবং রবীন্দ্র জাদেজার বেরিয়ে যাওয়াটা আরও একবার স্পষ্ট করে দিচ্ছে যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে এই মুহূর্তে কম্পিটিশন, যেখানে রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটার যিনি 3D পারফরমেন্স দেন, একদম সত্যিকারের 3D পারফরমেন্স, ওই সেই বিজয় শঙ্করের মতো না, MSK প্রসাদ যেটা বলেছিলেন না 3D ক্রিকেটার, এটা একদম সত্যি 3D ক্রিকেটার সত্যি অর্থে, এবং যেভাবে ব্যাটিং বোলিং ফিল্ডিং করেন, তো সেটাই বলার যে রবীন্দ্র জাদেজা নেই এবং তাকে অবশ্যই ভাবা হবে ইন ফিউচার। তবে প্রশ্ন একটাই, যারা যাচ্ছেন তারা যদি পারফর্ম করে দেন তাহলে জাদেজার নাম্বারটা আসবে তো? একদমই। অবশ্যই আমাদের আলোচনা চলছে, তবে আরও একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা অস্ট্রেলিয়া সফরের টিম কম্বিনেশন নিয়ে কথা বলছিলাম। এবার একটু অন্য বিষয়ে আসি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কার্সন ঘাউরি এবং প্রবীণ আমরেকে সংবর্ধনা দিলেন জুহুতে দুর্গাপুজোয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। আর সেই এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, এবং পাশাপাশি আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য তিনি কি বললেন এ বিষয়ে শোনাব। অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় চিরকাল তার ক্রিকেট প্রেমের জন্য প্রসিদ্ধ। অ্যাকচুয়ালি ক্রিকেট প্রেম কথাটা ভুল, তিনি নিজে খুব ভালো ক্রিকেট খেলতেন এবং সৌমিত্র চট্টোপাধ্যায় বারবার বলেছেন তিনি যত অভিনেতা দেখেছেন, অভিনেতা বন্ধু ভাই, তাদের মধ্যে সবচেয়ে ভালো ক্রিকেট প্লেয়ার নাকি ছিলেন বিশ্বজিৎ। সময় পেলেই নেমে পড়তেন শুটিংয়ের ফাঁকে ক্রিকেট খেলতে। সেই বিশ্বজিৎ জুহুর পুজোতে, জুহুর একটা খুব গুরুত্বপূর্ণ পুজোতে বহু বছর ধরে তিনি প্রধান উদ্যোক্তা। এই বয়সেও প্রায় ৮৫-র কাছাকাছি বয়স হয়ে গেল। এই বয়সে অদম্য প্রাণশক্তি যে তার ছেলে প্রসেনজিৎ অব্দি আশ্চর্য হয়ে যান যে বাবা কিভাবে এখনও একটা পুজোকে প্রায় প্র্যাকটিক্যালি একা বয়ে নিয়ে চলেছেন। সেই পুজোতে খুব রিসেন্টলি তিনি অষ্টমীর দিন সংবর্ধনা দিলেন ভারতীয় দলের প্রাক্তন দুই ক্রিকেটারকে। একজনের নাম কার্সন ঘাউরি, একজনের নাম প্রবীণ আমরে। দিলীপ ভেঙ্কসরকারের আসার কথা ছিল, তিনি আসতে পারেননি, কিন্তু বাকি ভারতীয় ক্রিকেটাররা শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বজিতের এই উদ্যোগকে। সবাই তাকে চেনেন, সুনীল গাভাস্কর থেকে মহেন্দ্র অমরনাথ। তাই এই এক্সক্লুসিভ ফুটেজটা কলকাতা টিভিতে আপনাদের জন্য এবং সমস্ত বিশ্বজিৎ প্রেমীদের জন্য যারা 60 দশকে তার অভিনয় এবং গান দেখে মুগ্ধ হয়ে যেতেন। আমরা শুনলাম গৌতম ভট্টাচার্য কি বললেন। আমরাও আপ্লুত যে বিশ্বজিৎ চ্যাটার্জি যিনি ক্রিকেট এনথুজিয়াস্ট, একসময় বলিউডে অভিনয় করতেন, ভালো গানও গান তিনি, এটা হয়তো অনেকে জানেন না।
তো যাই হোক, তিনি সংবর্ধনা দিয়েছেন কার্সন ঘাউরি, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং প্রবীণ আমরেকে। আর কার্সন ঘাউরিকে সংবর্ধনা দিলে সুনীল গাভাস্কার কিছু বলবেন না সেটা তো হয় না, তাই সুনীল গাভাস্কার কি জানিয়েছেন এই সংবর্ধনা পাওয়ার পর কার্সন ঘাউরির, সেটা অবশ্যই শোনাবো আপনাদেরকে। শুনুন কি বললেন সুনীল গাভাস্কার। Hi, Karsan. So happy to know that you're being felicitated by Ira and Biswajit ji at the annual Durga Puja festival. Congratulations, and wish you many more awards and accolades in your life. All the very best. God bless, and please give my best to Ira ji and Biswajit ji. সুনীল গাভাস্কার শুধু নন, সুনীল গাভাস্কারের সঙ্গে মহিন্দা রামানাথও বিশ্বজিৎ চ্যাটার্জির এই দুর্গাপুজো কে নিয়ে বিশেষ মন্তব্য করেছেন। শুনবো সেই মন্তব্য। विश्वजीत जी मिलेनियम क्लब में हर साल की तरह दुर्गा पूजा का आयोजन कर रहे हैं और मेरी भी यही प्रार्थना है कि आप सबकी मनोकामनाएं पूरी हों, आने वाले दिन खुशहाल हों और आपके सपने साकार हों। এবার আবারও আসি বর্তমানে ভারতীয় ক্রিকেটে আমরা টিম সিলেকশন নিয়ে কথা বলছি, আর এবার একজনের কথা আসি সূর্যকুমার যাদব। তার কোনো একটা বিষয়ে আক্ষেপ রয়েছে শোনা যাচ্ছে, কি আক্ষেপ জয়জ্যোতি? দেখো, সূর্যকুমার যাদব ভারতের টি-20 ক্যাপ্টেন, এবং তার যে আক্ষেপটা রয়েছে সেটা হচ্ছে যে তার ইচ্ছে ছিল মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে খেলার। মহেন্দ্র সিং ধোনি ভারতের সেরা অধিনায়ক, তবে তার ক্যাপ্টেন্সিতে সূর্যকুমার যাদব খেলতে পারেনি, তার বিপক্ষে খেলেছেন, তবে তার ক্যাপ্টেন্সিতে খেলার যে বাসনা সেটা হয়নি। তো সেই আক্ষেপটা শোনা গেল, তবে সব স্বপ্ন সবার পূরণ হয় না। আমরা এটাই চাইবো যে তার আরেকটা যে স্বপ্ন রয়েছে বিশ্বকাপ জেতা, সেটা যেন পূরণ হয়। আগামী ফেব্রুয়ারি মার্চ মাসে যখন টি-20 ওয়ার্ল্ড কাপ হবে, তার মানে সেই ভারতীয় দলের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। বা 2007-এর ওয়ান্ডারার্সের যে ছবিটা মহেন্দ্র সিং ধোনির এই সেই বিশ্বকাপ হাতে যে ছবিটা আমরা দেখেছি, সেটারই যেন ফ্ল্যাশ আসে সেই মানে 2026-এর বিশ্বকাপ ফাইনালের দিনে। তো আমরা একেবারে স্টেডিয়াম বুলেটিনের শেষে আজকে স্পেশাল কি থাকছে দিস ডে দ্যাট ইয়ারে? আজকে স্পেশাল আমি অলরেডি একবার বলে দিলাম, ইমরান খানের জন্মদিন। আজকে গৌতম ভট্টাচার্য থাকলে আরও বেটার তিনি এক্সপ্লেন করতেন। ভীষণ মানে ঘনিষ্ঠ ইমরান খানের এক সময় ছিলেন গৌতম ভট্টাচার্য, এবং এই ইমরান খান সেটাই বলা যে এর আগে বেশ কিছু পাকিস্তান সাংবাদিকের সঙ্গে আমার কথা হয়, তারা কিন্তু এখনও বলেন যে পাকিস্তান ক্রিকেটের ইতিহাস যদি লেখা হয় এবং যেই লিখুক না কেন, যদি অল টাইম গ্রেট ক্যাপ্টেন কে যদি বলা হয়, মানে সেখানে কিন্তু ইমরান খানের নামটাই প্রত্যেকে চোখ বন্ধ করে লিখবেন, সেটা মজিদ আলী ভাট্টি হোক বা যেই হোক না কেন, তিনি কিন্তু এই কথাটাই মানে তারা কিন্তু এই কথাটাই বলেছেন। এবং এমনও সাংবাদিকের সঙ্গে কথা বলেছিলাম যারা ইমরান বিরোধী, মানে ইমরান খানকে খুব একটা পছন্দ করেন না, তাদের মুখ থেকেও কিন্তু একই কথা শোনা গিয়েছে যে পাকিস্তান ক্রিকেটের অল টাইম গ্রেট ক্যাপ্টেনের নাম যদি আসে, কার কথা মনে পড়ে, তখন কিন্তু ওই একটা নামই মনে পড়ে, যিনি ওই টাইগার টি শার্ট পরে টস করতে নেমেছিলেন 1992 ওয়ার্ল্ড কাপে। তাই একটা কথাই বলবো, ইমরান খান এই সময় দাঁড়িয়ে প্রচণ্ড মানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তবে তার ক্রিকেটীয় প্রতিভাকে কর্নিশ অবশ্যই আমাদের তরফ থেকে। ইমরান খান যে ধরনের ক্রিকেটার ছিলেন অসাধারণ না। আর ইমরান খানের পর আরও একটা জিনিস বলবো, আজকের দিনে 2010 সালে একটা দুর্দান্ত টেস্ট ম্যাচের সাক্ষী ছিল মোহালি। 2010-এ সেই মোহালিতে একটা সময়ে ভারতের মানে স্কোর ছিল 124 উইকেট, ভুল হতে পারে, মাফ করে দেবেন নিজ গুণে, তবে আমার যতটুকু মনে পড়ছে 124 উইকেটে, এবং তারপর সেই ম্যাচটা নিয়ে যায় ইশান্ত শর্মা এবং VVS লক্ষ্মণ। অবশেষে লক্ষ্মণ এবং প্রজ্ঞান ওঝার দ্বারা একদম শেষ উইকেটে ভারত জয়লাভ করে আজকের দিনেই 2010-এ। একদমই, এবং সময় এখন অনেকটাই শেষ। ধন্যবাদ জানাবো জয়জ্যোতি তোমাকে। আজকের স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।